সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আচ্ছা, ছোটোবেলা আমরা যখন খেলতাম আমরা অনেকে মাটি দিয়ে খেলতাম, তাই না? তোমরা অনেকে তো নিশ্চয়ই পুরী গেছি না? আমরা অনেকে পুরী বা আমরা গোয়া গেছি। তখন আমরা সমুদ্রের ধারে আমরা কী করি, আমরা যখন যাই অনেকে ছোটোবেলা, আমরা যে বালু থাকে সে বালুর মধ্যে পা ঢুকিয়ে আমরা ঘর বানাই, তাই না? তো সেই যে বালু মাটি এগুলি দিয়ে খেললে তো অনেক সময় মা বাবা রাগ করে, বকা দেয়, তাই না? দেয়, বুঝি তো আমি। কিন্তু জানো তো, এই যে মাটি, এই মাটি কিন্তু বিশাল ইম্পর্ট্যান্ট এবং মাটি একটা খুব একটা জরুরি একটা সম্পদ। তাহলে মাটি কি, আমরা আজকে সেই মাটি নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সায়েন্সে মাটির যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে জানতে হবে আমাদের মাটি কি, ঠিক আছে? তাহলে মাটি কি আমাকে যদি বলতে হয় আমি কি বলবো? মাটিকে বলবো মাটি হচ্ছে একটা প্রাকৃতিক সম্পদ। তাহলে মাটি কি? মাটি হচ্ছে একটা প্রাকৃতিক সম্পদ। আমি কি লিখলাম? প্রাকৃতিক সম্পদ। দেখো এখানে একটা ওয়ার্ড লেখা হয়েছে সম্পদ। সম্পদ মানে কি? যার কোনো না কোনো ভ্যালু, যার কোনো না কোনো দ্রব্য গুণ বর্তমান। যেমন আমরা বলি না ধন সম্পদ, ঠিক তো? তাহলে জানি কি আমাদের জীবনে কাজে লাগে, তাকে আমরা সম্পদ বলছি। তাহলে মাটিকে কি বলছি আমরা? প্রাকৃতিক, মানে প্রকৃতির মধ্যে থাকা যে একটা জিনিস যা আমাদের সবসময় কাজে লাগে, তাই আমরা বলছি প্রাকৃতিক সম্পদ। তাহলে প্রশ্ন আসছে এই প্রাকৃতিক সম্পদ যে মাটি, এর কার্যকারিতা কি, তাই না? তাহলে আমাকে জানতে হবে প্রথম কি করে। দেখো এই যে মাটি, মাটি বলতেই আমরা কি বুঝি? আমাদের মাথায় কোন জিনিসটা আমাদের মাথায় আসে? ছবিটা, হ্যাঁ, আমাদের সবার মাথায় কিন্তু মাটির সঙ্গে যে ছবিটা আসে সেটা হচ্ছে কি? একটা গাছের ছবি, ঠিক না? মাটি কি করে? গাছকে বেড়ে উঠতে সাহায্য করে। গাছের যে শিকড়, সে কি করে? সে মাটিকে ধরে আটকে রাখে এবং মাটিকে আটকে থেকে কিন্তু সে গাছ আস্তে আস্তে বড় হয়, ঠিক না? তাহলে মাটি ছাড়া কিন্তু গাছের বৃদ্ধি হবে না। তাহলে আমি কি লিখতে পারি? গাছের, আমার বলতে পারি বৃদ্ধির জন্য মাটি দরকার। দ্বিতীয়, এবার আমরা কিন্তু আগে বিভিন্ন ক্লাসে পড়েছি যে উদ্ভিদের জন্য কি প্রয়োজন? উদ্ভিদ যখন খাদ্য বানায়, উদ্ভিদের জল প্রয়োজন, কার্বন ডাই অক্সাইড প্রয়োজন এবং সূর্যালোক প্রয়োজন। আমরা জানি, আমরা এই যে জল, এই জল কোথা থেকে নেবে? উদ্ভিদ এই মাটি থেকে নেবে। তাহলে কি লিখতে পারি? জলের যোগান দেয় কাকে? উদ্ভিদদের। 3 নম্বর দেখো, এবার অনেক ছোট ছোট তোমার জীব আছে না? যেমন আমরা অনেক সময় দেখি না মাটি থেকে গেছো ইঁদুর বেরিয়েছে, কেঁচো বেরিয়েছে, দেখি না? এই যে ছোট ছোট বিভিন্ন জীব, এদের আশ্রয়স্থল কোথায়? এই মাটি কিন্তু। এই তাহলে মাটি হচ্ছে বিভিন্ন প্রাণীদের বাসের আশ্রয়স্থল। আমি লিখতে পারি কি? আমি কি লিখবো? আমি লিখতে পারি প্রাণীদের, বিভিন্ন প্রাণীদের বাসের আশ্রয়স্থলও কিন্তু মাটি। এবার আমরা শস্য চাষ নিয়ে পড়াশোনা করেছি, আমরা মোটামুটি অল্প অল্প করে। এই শস্য কোথায় চাষ হয়? জমিতে, মানে কোথায়? মাটি। তাহলে শস্য চাষের জন্য কিন্তু আমাদের মাটি প্রয়োজন। তাহলে দেখো এই মাটি কতগুলো দরকারি আমাদের সম্পদ হিসেবে কাজ করে। কি করে? প্রথম, মাটি, এই মাটিকে মধ্যে কিন্তু উদ্ভিদের মূল আটকে থাকে এবং উদ্ভিদের বৃদ্ধি হয়। এই মাটি থেকে কিন্তু উদ্ভিদ কি করে? তার মূলের মাধ্যমে সে জল সংগ্রহ করে এবং তা খাদ্য তৈরি করে। এই যে মাটি, এই মাটির মধ্যে কি? এই যে বিভিন্ন ধরনের পোকা, এই যে আমরা দেখতে পাই, আমরা এই গেছো ইঁদুর আমরা দেখতে পাই, যেহেতু আমাদের কেঁচো, এই সমস্ত যে প্রাণীদের আশ্রয়স্থল কোথায়? বাসস্থান মাটি। আর আমরা কি জানলাম? শস্য। আমরা যে শস্য ছাড়া আমাদের জীবন একদম চলবেই না, খাদ্য পাবো না। সেই শস্য কোথায় উৎপাদন করব? মাটিতে। তাই এতগুলো কাজ জন্য মাটির প্রয়োজন। তাই আমরা মাটিকে বলছি কি? প্রাকৃতিক সম্পদ।
এই যে প্রাকৃতিক সম্পদ, এই সম্পদের কিন্তু বিভিন্ন কারণে কিন্তু তার দূষণ হচ্ছে, ঠিক না? আমাদের কিন্তু জানতে হবে এই দূষণের কারণগুলিও কি কি, আমাদের খুব জানা প্রয়োজন। কেননা এই প্রকৃতির শুধু জল না, কিন্তু জল, বায়ু, মাটি সব কিন্তু বিভিন্ন কারণে কিন্তু আজ দূষণের শিকার হচ্ছে, এবং সেই মূলত সেই দূষণগুলি হচ্ছে কিন্তু আমাদের নিজের কারণেই, কিন্তু যেগুলোকে আমরা বলতে পারি মনুষ্যজনিত কারণ, বা যদি আমরা ইংলিশে বলি সেটাকে বলবো কি অ্যানথ্রোপোজেনিক ফ্যাক্টর। তোমরা এখন যেহেতু ছোট ক্লাসে আছো, তোমরা শুধু লিখতে পারবে, বাংলায় লিখবে কি, তোমরা লিখবে মনুষ্যজনিত কারণ, এবং যারা ইংলিশে এরা কি লিখবে, লিখবে ম্যান মেড এফেক্টস। ঠিক আছে, দেখো কি কারণ হতে পারে। আমাদের যখন বৃষ্টি হয় তখন আমরা কি দেখেছি, আমরা অনেক সময় দেখি না, যখন খুব ফ্লাড হয় কি ভাসে, থার্মোকল ভাসে, প্লাস্টিক্স ভাসে। এই থার্মোকল বা এই প্লাস্টিক্স এগুলি কি পচে? এগুলি তো পচে না, না, এগুলি অপচনশীল। এগুলি কোথায় জমে? এগুলি আস্তে আস্তে হয়তোবা মাটির মধ্যে জমে যায়। মাটির উপরে যখন বৃষ্টির জল আস্তে আস্তে যখন ড্রেন হয়ে যায়, এগুলি কোথায় থাকে? মাটিতেই পড়ে থাকে, ঠিক না? এই যে প্লাস্টিক্স, থার্মোকল, এগুলি কিন্তু অপচনশীল, এগুলি পচে না, এবং এর কারণেই কিন্তু মাটির ক্ষতি হয় কিন্তু। তাহলে আমি একটা বলতে পারি কি, আমি তাহলে কি লিখলাম, প্রথমে লিখবো কি মাটির দূষণ। আমি কি লিখতে পারবো, আমি লিখতে পারি কি, আমি লিখতে পারি বিভিন্ন অপচনশীল পদার্থের দ্বারা। এছাড়া বিভিন্ন কীটনাশক পদার্থ, রাসায়নিক পদার্থ, এগুলি কোথায় যায়? মাটিতে যায়। যেমন মনে করো যখন কৃষিকাজ করা হয়, কৃষকরা কি করে, বিভিন্ন কেমিক্যাল ফার্টিলাইজার্সরা এরা মাটিতে স্প্রে করে। এগুলি কোথায় থাকে? মাটিতে থাকে না? এইভাবে কিন্তু মাটির আসলে কিন্তু তার দূষণ হয়, ঠিক না? হয়তো মাটির উর্বরতা হয়েছে সাময়িক, কিন্তু মাটির আসল গুণমান কিন্তু অনেক দিকেই ক্ষতিগ্রস্ত হয়। তাহলে আমি লিখতে পারি কি রাসায়নিক পদার্থের মাধ্যমে কিন্তু মাটির দূষণ হয়। তাহলে আমি জানলাম কি মাটির দূষণ ঘটে, বা আমাদের যে সম্পদ, প্রাকৃতিক সম্পদ মাটি, সেই প্রাকৃতিক সম্পদের কিন্তু আমরা দূষণ করছি, মানুষেরাই করছে। কিভাবে করছে? বিভিন্ন অপচনশীল পদার্থ, যেমন আমাদের প্লাস্টিক দেখলাম, আমরা থার্মোকল শুনলাম, এগুলি, তাছাড়া বিভিন্ন কীটনাশক বা রাসায়নিক পদার্থগুলিও কিন্তু মাটিতে জমে জমে মাটির দূষণের জন্য দায়ী হয়, ঠিক না? এবার যেহেতু আমরা মাটি নিয়ে আমরা পড়াশোনা করছি, আমাদের কিন্তু মাটির বিন্যাস সম্বন্ধে একটু জানতে হবে। তাহলে আমি আগে প্রথমে একটু লিখে নিই মাটির বিন্যাস। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেই আমরা যখন দেখি না, আমরা কি দেখি, অনেক সময় দেখি আমরা যে মনে করো কোনো রাস্তায় যাচ্ছি, আমরা কোথাও একটা নতুন বাড়ি ঘর বানানো হবে, তখন কি করা হয়, ওই জায়গাটাকে কি হয়, কেটে দেওয়া হয়, মাটিগুলি কেটে সরানো হয়, তাই না? এবার যখন আমরা দেখবো, আমরা কি দেখবো, আমরা দেখি কিন্তু মাটির উপরটা যেমন ছিল তার তলটা কিন্তু তেমন না, কিন্তু ঠিক না? শুধু কনস্ট্রাকশন করার সময় না, মনে করো তোমরা যারা গ্রামের দিকে আছো, পুকুর যখন বানানো হয় তখন কি দেখি আমরা দেখি না উপরের লেয়ারটা একরকম, এবং একদম যেখানে নাকি জল জমতে শুরু করে পরে তলের জায়গাটা সেটা এক অন্যরকম। বা তোমরা কুয়া যখন বানানো হয় তখনও কিন্তু আমরা মাটির বিভিন্ন স্তরগুলি আমরা দেখতে পারি। এই মাটির যে স্তরগুলি, এগুলি হচ্ছে মাটির বিন্যাস। তাহলে আমি তোমাদের একটা ছবি দেখাচ্ছি। এই দেখো, এই যে মাটির বিভিন্ন লেয়ারগুলো, এই যে লেয়ারিং ব্যাপারটাকে, এটা হচ্ছে তার উলম্বচ্ছেদ। মাটিকে যদি আমি একদম উপর থেকে একদম কাটতে নিচে অব্দি যাই, সেই লম্বালম্বি যে ছেদ করি সেটাকে বলা হচ্ছে উলম্বচ্ছেদ। এই উলম্বচ্ছেদটাকে বলা হচ্ছে তার সয়েল প্রোফাইল, ঠিক না? এই উলম্বচ্ছেদকে আমরা কি বলছি, সয়েল প্রোফাইল। আমি কি লিখতাম, সয়েল প্রোফাইল। তাহলে সয়েল প্রোফাইল বললে আমরা কি বুঝবো, সয়েল প্রোফাইল লিখলে আমরা বুঝবো মাটির উলম্বচ্ছেদে মাটির যে বিভিন্ন স্তরগুলি বর্তমান, তাকে বলা হচ্ছে সয়েল প্রোফাইল। এবার একটু দেখো, মজার বিষয় হচ্ছে, দেখো মাটির যে এই লেয়ারটার সঙ্গে এই লেয়ারটার কিন্তু কোনো রকম সামঞ্জস্য বা মিল নেই। প্রত্যেকটা স্তরের কিন্তু তার চরিত্র কিন্তু আলাদা আলাদা। প্রত্যেকটা স্তরের এই যে চরিত্র, তার ধর্ম, রাসায়নিক ধর্ম, তার গঠন, তার রং,
কিন্তু স্তরে স্তরে আলাদা। মাটির বিভিন্ন স্তরগুলির এই গঠনের যে বৈচিত্র্য, একে বলা হচ্ছে, এবং প্রত্যেকটা স্তরকে বলা হচ্ছে তার অনুভূমিক স্তর। আমি তাহলে লিখলাম, আরেকটা শব্দ লিখলাম, অনুভূমিক স্তর। তাহলে অনুভূমিক স্তর বললে আমরা কি বুঝবো? আমরা বুঝবো মাটির বিভিন্ন স্তরের গুলিকে বলা হচ্ছে অনুভূমিক স্তর, এবং প্রত্যেকটা স্তরে কিন্তু তার গঠন বৈচিত্র্য আলাদা আলাদা, তার চরিত্র কিন্তু একদম আলাদা আলাদা। আমরা একটু এখন সেই অনুভূমিক স্তরটা নিয়ে একটু কথা বলবো, একদম সোজা। এবার দেখো, প্রথম যে স্তর, এটাকে বলা হচ্ছে এ অনুভূমিক স্তর, বা একে আমরা হিউমাস স্তরও বলছি আমরা। তাহলে আমরা একটু লিখে নেই, সুবিধা হবে, তোমরা একটু পয়েন্ট করে নেবে। প্রথমে আমরা লিখছি এ স্তর, একে আমরা হিউমাস স্তরও বলতে পারি। এবার প্রশ্ন আসছে, এই যে এ স্তর মানে একদম পুরো যে স্তরটাকে, এটাকে কেন আমরা হিউমাস স্তর বলছি? হিউমাস কি? হিউমাস হচ্ছে উদ্ভিদ বা প্রাণীর যখন মৃত্যুর পরে তার দেহাবশেষ, তার দেহের যে সম্পূর্ণ অংশটা যখন আস্তে আস্তে পচতে শুরু করবে এবং পচে মাটির সঙ্গে মিশে যে কালো রঙের আচ্ছাদন তৈরি করবে, একটা জৈব পদার্থ সমন্বিত যে লেয়ার তৈরি করবে, এটাকে বলা হচ্ছে হিউমাস। তাহলে মাটির এখানে কে জন্মায়? এখানে গাছ জন্মায় না? আমি তো জানি মাটির উপরে একদম শুধুমাত্র গাছেরা জন্মায়। এই গাছগুলি যখন পাতা পড়বে কোথায় থাকবে? এখানে পড়বে, ঠিক না? এখানে কি থাকে? বিভিন্ন প্রাণী থাকে। এই প্রাণীগুলি মরলে কোথায় থাকবে? এখানে থাকবে, ঠিক না? তাহলে এইগুলি যে গাছের পাতা যখন পচে গেছে, এই যে প্রাণীগুলি যখন মরে গেছে, সব কোথায় মিশবে? এখানটায় মিশবে। এখানটা যদি মিশে, এখানটা রং তখন কালো হয়ে যাবে, ঠিক? তাহলে এই স্তরটা কেন হচ্ছে কি? এই স্তরটা হচ্ছে আমার হিউমাস স্তর, এবং এই স্তরের রংটা হচ্ছে কি? কালো, ঠিক? এবার দ্বিতীয় নম্বর পয়েন্টটা দেখো, আরো সোজা। এই স্তরটার মধ্যে কিন্তু মাটিগুলো খুব হালকা হালকা হয়, তাদের আমরা কি বলি? বলি সছিদ্র। একদম সোজা, স মানে ছিদ্রযুক্ত আর কি, মানে মাটিগুলো খুব পোরাস হয়, ঠিক না? আমরা কিন্তু জানি যে মাটি যখন সছিদ্র হয় বা হিউমাস থাকার ফলে মাটি সছিদ্র হয়, কি হয়? অনেক লাভ হয়। কি লাভ? এই তো জানি আমরা, এই যে উদ্ভিদের মূল খুব ইজিলি এই মাটির ভিতরে প্রবেশ করতে পারবে, বায়ু চলাচল করতে পারবে, তাই না? এখন উদ্ভিদের মূল যদি প্রবেশ করতে নাই পারে, জল থেকে পাবে উদ্ভিদ, তাহলে এক নম্বর প্রয়োজনীয়তা। দেন যদি বায়ু চলাচল না করতে পারে, তাহলে অসুবিধা হবে না এখানে মাটির মধ্যে থাকা প্রাণীগুলির জন্য, ঠিক না? তাহলে প্রথম স্তরটা হচ্ছে কালো, কেননা তাতে হিউমাস প্রচুর বর্তমান। এই অঞ্চলের স্তরে মাটি কিন্তু সছিদ্র, ঠিক তো? আমি কিন্তু এটা মাথায় রেখে রাখলাম, ঠিক আছে? এবার আমাদের পরের স্তর, এই স্তরটার নাম হচ্ছে, আমি লিখে নিই আবার, বিস্তর। তাহলে এই স্তরের পরে হচ্ছে কি? এই যে বি অনুভূমিক স্তর। এই স্তরের মাটিগুলো কিন্তু অনেকটা আবার অন্যরকম, একদম এখান থেকে আলাদা। এই স্তরে যেমন আমি শুনেছি হিউমাসের পরিমাণ অত্যন্ত বেশি, এই স্তরে কিন্তু হিউমাস নেই বললেই চলে। বরঞ্চ এখানে কি আছে? এখানে আছে আমার কি? আমরা জানি, আমরা এখানে খনিজ পদার্থ বর্তমান, এখানে কিন্তু খনিজ পদার্থ বর্তমান আছে, ঠিক আছে? আর এই স্তরগুলি কিন্তু একটু দৃঢ় হয়। উপরের স্তরটা যেমন আমি দেখেছি সছিদ্র, এখানে স্তরটা কিন্তু একটু দৃঢ় হয় এবং এর বর্ণ কিন্তু হালকা হয়। তাহলে আমি 2 নম্বর কি লিখব? দৃঢ় স্তর। তাহলে আমি কিন্তু মাটির প্রথম যে 2টা স্তর, এ স্তর এবং বি স্তর সম্বন্ধে আমি জানলাম। আমি তোমাদের এই জায়গাটা একটু মুছে নিচ্ছি, তোমরা কিন্তু খাতায় লিখে রাখবে তোমরা। এবার হচ্ছে আমার সি স্তর, একদম সোজা। এবার সি স্তর কোনটা? আমরা দেখেছি কিন্তু আমরা, এটা হচ্ছে আমাদের সি স্তর, এ বি সি। তাহলে এই সি স্তরে কি হবে? আরো সোজা। এই স্তরে কিন্তু এবার আমরা পাথর পাবো। কেমন পাথর পাবো? ফাটল ধরা একটু পাথর পাবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এখানে লিখতে পারি
পাথর বর্তমান। এবং আরেকটা কি লিখতে পারি, এখানে কিন্তু অত্যন্ত কঠিন জায়গাটা, ঠিক না? এরপর হচ্ছে কি ডি, যাকে বলা হচ্ছে কি আমাদের ডি স্তরকে কি বলছি আমরা, একদম সোজা বলছি আমরা ব্যাড রক। আচ্ছা, ব্যাড মানে কি বিছানা, আর রক মানে কি পাথরের বিছানা। তাহলে এখানে কি পাথর, অনেকগুলি পাথর দিয়ে মানে হচ্ছে একটা বিছানা। আমরা বলি না সময় ঘাসের বিছানা, পুরোটা মাঠ জুড়ে সুন্দর সবুজ ঘাস, তাহলে ঘাসের বিছানা। যদি পুরো জায়গা জুড়ে পাথর থাকে তাহলে পাথরের বিছানা। তাহলে কি বেড রক, একদম সোজা। তাহলে এই অঞ্চলটা হচ্ছে আমাদের বেড রক। এই বেড রকের চরিত্র কি, এখানে কিন্তু সব বড় পাথর বর্তমান, সব আস্তে আস্তে চাকা চাকা পাথর বর্তমান। তাহলে আমরা দেখলাম কিন্তু মাটির প্রত্যেকটা স্তরের কিন্তু চরিত্র আলাদা। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে স্যার এই স্তর থেকে এই স্তর কি করে হলো, প্রশ্ন আসবে না? বিজ্ঞান কি বলে, বিজ্ঞান তো বলে প্রশ্ন করতে, তাই না? তাই তো বিজ্ঞান। দেখো খুব সোজা, কিন্তু এই স্তরটা যে পাথর, সেই পাথরটার উপর যখন হাওয়া বইবে, জল বইবে, হিমবাহ বইবে, তখন এগুলি কি হবে, আস্তে আস্তে ভাঙবে, ঠিক না? তখন এই স্তরের পাথরগুলি কিরকম ছিল, ফাটল ধরা পাথর। ঠিক, এই ফাটল ধরা পাথর তাহলে কোথায় এলো, এখানে এলো। এই ফাটল ধরা পাথরের উপর যদি আবার হাওয়া বয়, জল বয়, এগুলি আরো কি হবে, ছোট হবে, মিহি হবে, বিস্তর। এই বিস্তরে যদি মাটির উপর আবার হাওয়া বসতে বসতে কি হবে, এগুলি আরো ঘষতে 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 এগুলি একদম ফাইন হয়ে যাবে। তখন কি হবে, এ স্তর। এর সঙ্গে কে এসে মিশবে, ওইগুলো গাছ জন্মাবে, গাছের পচন ঘটবে, প্রাণীর পচন ঘটবে, সব কোথায়, এখানে মিশবে। ফলে এই স্তরটা আরো মিহি মিহি মাটি দিয়ে তৈরি এবং রং কালো। এই যে এইখান থেকে এইখানে যে পুরো প্রক্রিয়াটা, একে কি বলা হচ্ছে, বিচূর্ণী ভবন। মানে হচ্ছে কি, তাকে চূর্ণ করা, ভেঙে দেওয়া। তাহলে মাটির এই শিলাস্তর থেকে বিচূর্ণী ভবন প্রক্রিয়ার মাধ্যমে মাটির এই স্তর, মানে এই স্তর যেটা যা নাকি হিউমাসে পরিপূর্ণ, এই স্তরে আসে। তাহলে শিলা যেই প্রক্রিয়ার মাধ্যমে ক্রমাগত ক্ষয় পেতে 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 মাটিতে রূপান্তরিত হয়, তাকেই বলা হচ্ছে কি বিচূর্ণ ভবন। মাথায় রইবে তো? এবার প্রশ্ন আসছে আমাদের মাটির প্রকারভেদ, ঠিক না? তাহলে কেন প্রশ্ন আসছে মাটির প্রকারভেদ আমাদের জানা প্রয়োজন। আচ্ছা, আমাদের যে ত্রিপুরা রাজ্য, এখানের মাটি কেমন তোমরা জানো কি? ত্রিপুরা রাজ্যে বিজ্ঞান তো পড়তে হবে, সঙ্গে অন্য কিছু তো জানতে হবে, তাই না? আমরা সবাই তো জানি যে ত্রিপুরা রাজ্যে একজন কবি এসেছিল, বড় কবি এসেছিল, তার নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়া আরেকজনও এসেছিল, ওনার নাম কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। উনি একটা বই লিখেছিলেন, তার নাম হচ্ছে কি আরণ্যক। সেখানে কি লিখেছিল জানো? সেখানে লিখেছিল ত্রিপুরা রাজ্যের মাটি কেমন, লাল রঙের মাটি। আমরা বলি কি টিলা বলি না আমরা, টিলা মাটি। তাহলে টিলা মাটি এখানে। এবার তুমি চলে যাও রাজস্থানে, কেমন? রাজস্থান মানে কি আমাদের মাথায় কি আসে, মরুভূমি, ঠিক না? এবার চলে যাও ঘুরতে 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 ঘুরতে, এখন ঘুরবে না, এখন বাসায় থাকো, পরে হ্যাঁ একদম পূজার ভ্যাকেশনে ঘুরবো। আমরা জাস্ট গল্প করছি, ঘুরতে ঘুরতে চলে গেলাম আমরা কোথায়, হিমালয়, কাশ্মীরে। কেমন দেখবো আমরা, পাথর, হিমালয় না, পাহাড় না? তাহলে দেখো সম্পূর্ণ ভারতবর্ষে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের মাটি বর্তমান। এই যে মাটির চরিত্র কিন্তু নির্ভর করে ওই অঞ্চলের আবহাওয়া, আর্দ্রতা, বৃষ্টিপাত, সব কিছুর উপর কিন্তু ওই অঞ্চলের মাটির চরিত্র নির্ভর করে। এবং মাটির চরিত্রের উপর নির্ভর করে কিন্তু ওই অঞ্চলের বিভিন্ন শাকসবজির উৎপাদন। যেহেতু আমাদের বিভিন্ন অঞ্চলের মাটির মধ্যে কিন্তু এই যে বিভিন্নতা বর্তমান, তাই কিন্তু আমাদের মাটির প্রকারভেদ আমাদের জানা খুব বেশি প্রয়োজন।
আমরা মূলত মাটির প্রকারভেদকে ভাগ করি। আমরা লিখে নিলাম। তবে তাহলে কি লিখবো? আমরা মাটিকে আমরা ভাগ করতে পারি তিনটা ভাগে। মাটিকে ভাগ করা যায় তিন ভাগে, বেলে মাটি, আটাল মাটি এবং দোআঁশ মাটি। এই যে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, তা কিন্তু ভাগ করা হয়েছে এই মাটিগুলিতে বর্তমান কণার উপর, কণার যে সাইজ তার উপর নির্ভর করে। তাহলে মাটির প্রকারভেদ কটা? তিন ধরনের, বেলে মাটি, এঁটেল মাটি এবং দোআঁশ মাটি। এবং তাকে ভাগ করা কিসের উপর? মাটির কণার উপর নির্ভর, কণার সাইজের উপর নির্ভর করে। আমাদের কিন্তু এই প্রত্যেকটা প্রকার যে মাটি তার চরিত্র সম্বন্ধে একটু আমাদের জানতে হবে। প্রথমে আমরা কি লিখছি? বেলে মাটি। দেখো, বেলে মাটিতে যে কণাগুলি বর্তমান তাদের সাইজ কিন্তু বড় বড়। তাহলে আমি মনে করলাম তাদের সাইজ বড় বড়। ঠিক আছে, তাহলে যেই মাটিতে কণার বর্তমান কণাগুলির সাইজ একটু বড় বড়, তাদের বলা হচ্ছে আমার বেলে মাটি। এবার এই বেলে মাটির চরিত্র কি রকম হবে? দেখো, প্রথম চরিত্র কি? এরা জল ধারণ ক্ষমতা কম। এদের জল ধারণ ক্ষমতা খুব কম হয়। কেন কম হয়? প্রশ্ন তো তোমাদের মনে জাগাটা স্বাভাবিক। আমি কি এঁকেছি? একটা কতগুলো বড় বড় সাইজের আমি কণা এঁকেছি, মাটির কণা এঁকেছি। যেহেতু এরা বড় বড় সাইজের, এদের মধ্যে কি তাহলে স্পেস বা গ্যাপ বর্তমান। আমি যদি জল দিই, জলটা কি হবে? জলটা ইজিলি নেমে আসবে, জল ধরে রাখতে পারবে না। তাই এদের জল ধারণ ক্ষমতা কম। কিন্তু এদের মধ্যে কিন্তু এই যে ফাঁকা জায়গাগুলির মধ্যে কিন্তু বায়ু থাকতে পারে। তাই বায়ু ধারণ ক্ষমতা কি হবে? বেশি। বায়ু ধারণ ক্ষমতা বেশি কিন্তু এদের মাথায় রাখতে হবে। এজন্য কিন্তু এদের অনেক সময় বলা হয় এরিয়েটেড সয়েল, যেহেতু এদের মধ্যে বায়ুর বর্তমান অনেক বেশি। ঠিক আছে, তাহলে বেলে মাটি কি জানলাম? বেলে মাটিতে বর্তমান কণাগুলির সাইজ অপেক্ষাকৃত বেশি এবং তাই এরা কিন্তু জল ধারণ ক্ষমতা অত্যন্ত কম, কিন্তু এদের মধ্যে বায়ু ধারণ ক্ষমতা অপেক্ষাকৃত বেশি। আসছে আমাদের পরবর্তী মাটি, যার নাম কি? এঁটেল মাটি। এই যে যখন মনে করো কদিন বাদে তো দুর্গাপূজা আসবে, তাই না? এই দুর্গাপূজার যে মাটি, কি ধরনের মাটি? এঁটেল মাটি, আঠা মাটি। তাহলে এঁটেল মাটি আমরা কিন্তু চিনলাম, আমরা সবাই চিনি এঁটেল মাটি বা আঠা মাটি। এদের কেমন হয়? এদের এই ধরনের যে মাটিগুলি, যে কণাগুলোর সাইজ কিন্তু অপেক্ষাকৃত কম। তাহলে আমি প্রথম চরিত্র লিখলাম কি? কণার সাইজ কম। তাহলে আমি কতগুলো ছোট ছোট কণা আঁকলাম। এবার দ্বিতীয় নম্বর চরিত্র কি হবে? দেখো, যেহেতু এদের মধ্যে এই যে ছোট ছোট জায়গা আছে, খুব এরা কিন্তু কি হচ্ছে? এরা কিন্তু খুব কাছাকাছি আছে মোটামুটি, যেহেতু সাইজগুলি খুব ছোট ছোট। এই যে ফাঁকের মধ্যে কিন্তু এরা জল ধরে রাখতে পারে, কিন্তু এদের কিন্তু বায়ু ধারণ ক্ষমতা খুব কম। আমরা যে দেখো না, এঁটেল মাটি, আঠা মাটি, যখন জল দেওয়া হয় কি হয়? অনেক দিন এটা নরম থাকে না, কেননা এটা জল ধরে রাখতে খুব বেশি পারে এবং অনেক দিন পরে কিন্তু এরা শুকিয়ে কাঠ হয়, একদম শক্ত হয়ে যায়। তাহলে এদের মধ্যে কিন্তু কণাগুলোর সাইজ কম এবং তাই কিন্তু এদের জল ধারণ ক্ষমতা বেশি। আর আরেকটা হচ্ছে এদের কি বলেছিলাম তোমাদের আমি, বায়ু ধারণ ক্ষমতা কি হবে? অনেক কম। তাহলে এঁটেল মাটি কারা? যে সমস্ত মাটির মধ্যে বর্তমান কণাগুলোর সাইজ কম, তাদের বলা হচ্ছে আমাদের এঁটেল মাটি। এবং এদের চরিত্র কি? এদের জল ধারণ ক্ষমতা বেশি
কেননা এদের সাইজগুলি যে ছোট ছোট সাইজ থাকে, ক্যাপ থাকে, এর মধ্যে জল ধরে রাখতে পারে, কিন্তু এদের বায়ু ধারণ ক্ষমতা কিন্তু অনেক কম। এই তো গেল আমাদের এঁটেল মাটি। এরপরে আসছে আমাদের আরেকটা মাটি যেটা নাকি খুব ইম্পর্টেন্ট, সে হচ্ছে কি আমাদের দোআঁশ মাটি। এই যে দোআঁশ মাটি, এই দোআঁশ মাটিতে কিন্তু ছোট কণা এবং বড় কণার কিন্তু একটা প্রপোর্শন সাইজে বর্তমান, সমানুপাতিকভাবে বর্তমান। তাহলে বড় ও ছোট কণা সমানুপাতিক, ঠিক আছে। এবং এই প্রকার মাটি কিন্তু সমস্ত রকম চাষের জন্য আদর্শ মাটি বলা হয়। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম আমাদের মাটি ক ধরনের। আমরা জানলাম আমাদের মাটি 3 ধরনের। কি কি? বেলে মাটি, আটাল মাটি এবং দোআঁশ মাটি। এই যে বেলে মাটি কি হচ্ছে, এদের মধ্যে কণাগুলোর সাইজ বড় হয়, তাই কিন্তু এরা কি করে, এরা জল ধারণ করতে পারে না, জল ইজিলি ড্রেন আউট হয়ে যায়, কিন্তু এদের মধ্যে বায়ু ধারণ ক্ষমতা অপেক্ষাকৃত বেশি। এরপর হচ্ছে আমাদের কি এঁটেল মাটি। এদের মধ্যে যে কণাগুলোর সাইজ খুব ছোট হয়, এদের জল ধারণ ক্ষমতা কিন্তু অপেক্ষাকৃত বেশি, কিন্তু বায়ু ধারণ ক্ষমতা একদমই কম। এবং সবচেয়ে ভালো কোন মাটিটা? দোআঁশ মাটি। এর মধ্যে কিন্তু তার বড় কণা এবং ছোট কণার যে পরিমাণ সমানুপাতিক, একদম একটা ভালো মিশ্রণে বর্তমান। তার ফলে এরা জল ধারণও করতে পারে, আবার এদের বায়ু ধারণ ক্ষমতাও কিন্তু কি ভালো। আমার কিন্তু মাটি তখনই ভালো হবে যখন তার মধ্যে সঠিক পরিমাণে জল ধরে রাখার ক্ষমতা থাকবে, আবার সঠিক পরিমাণে বায়ু ধারণ ক্ষমতাও কিন্তু ঠিক থাকবে, ঠিক না? এবার মাটির আরেকটা জিনিস তোমাদের খুব জানা উচিত, মাটির উপাদান। দেখো, মাটির মধ্যে আমি একটু আগে তোমাদের বলেছিলাম যে ভালো মাটি কাকে বলবো? যার মধ্যে জল এবং বায়ু ধারণ ক্ষমতা বর্তমান, একদম খুব ভালো বায়ু ধরতে পারবে, খুব ভালো আবার জলাশয় ধরতে পারবে। দেখো, মাটিতে বায়ুর কত বর্তমান? 25%, জল 25%, খনিজ পদার্থ, বা আমি লেখায় লিখবো না, আমি লিখবো হিউমাস। হিউমাস কত? 5%, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 25, 25, 50 আর 5, আর বাকি 25 হচ্ছে আমাদের বিভিন্ন খনিজ পদার্থ। কত? 45%, মিলে হচ্ছে কত? আমাদের 100%। এই হচ্ছে মাটির আসল উপাদান বা তার বিশেষ চরিত্র কিন্তু। তাহলে আজকের ক্লাসে কিন্তু আমি তোমাদের জাস্ট কিছু সময়ের মধ্যে লিখে তোমাদের ওয়াইন্ড আপ করছি। আমি কি জানলাম মাটির সম্পদ, আমি জানলাম 3 নম্বর মাটির দূষণ, 3 নম্বর কি জানলাম সয়েল প্রোফাইল, 4 নম্বর জানলাম কি সয়েল প্রোফাইল হওয়ার যে প্রক্রিয়া, যেভাবে সয়েল তৈরি হয় তাকে কি বলে? বিচূর্ণী ভবন। আর কি জানলাম মাটির প্রকারভেদ। আমি তাহলে বলে দিচ্ছি, মাটি হচ্ছে একটি প্রাকৃতিক সম্পদ, এবং এই প্রাকৃতিক সম্পদ বিভিন্ন কারণে, মূলত মানুষজনিত কারণে ক্ষয় পাচ্ছে বা দূষিত হচ্ছে, এবং এই মাটিকে কিন্তু উপর থেকে তল অবধি যে মাটির যে স্তর, একে বলা হচ্ছে মাটির সয়েল প্রোফাইল, এবং প্রত্যেকটা স্তরকে বলছে অনুভূমিক স্তর। প্রত্যেকটা স্তরের চরিত্র কিন্তু ভিন্ন, ঠিক আছে। এবং মাটিকে সাধারণত ভাগ করা হয় 3 ভাগে: বেলে মাটি, আটাল মাটি, দোআঁশ মাটি। তোমরা কিন্তু তোমাদের যে টেক্সট বুকটা আছে সেটা কিন্তু খুব ভালো করে পড়বে এই সময়, ঠিক আছে। কোনো প্রশ্ন থাকলে পরে আমাকে পরের ক্লাসে জিজ্ঞেস করবে, ঠিক আছে। থ্যাংক ইউ।